মির্চি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প মধুসুন্দরী দেবীর আবির্ভাব। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1894 সালের 12ই সেপ্টেম্বর। বাংলা সাহিত্যের পাঠক তাকে মূলত চেনেন পথের পাঁচালী এবং অপুর সৃষ্টিকর্তা রূপে। তাছাড়াও তিনি রচনা করেছেন অবিস্মরণীয় কিছু গল্প, উপন্যাস ও ছোট গল্প। তার উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, অশনির সংকেত, চাঁদের পাহাড় ইত্যাদি। তারানাথ তান্ত্রিক এই চরিত্রটিকে সৃষ্টি করেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। লেখেন দুটি গল্প। পরবর্তীকালে তার পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় এই চরিত্রটিকে নিয়ে লেখেন আরও অনেক কাহিনী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের প্রথম গল্পটি আপনি আগেই সানডে সাসপেন্সে শুনেছেন। আজ আপনার জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প মধুসুন্দরী দেবীর আবির্ভাব। গল্প পাঠে দীপ, গল্পের সূত্রধার আমি ইন্দ্রাণী। শুরু হচ্ছে তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প মধুসুন্দরী দেবীর আবির্ভাব। তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনেছেন কিছুদিন আগে। হয়তো অনেকেই বিশ্বাস করেননি, সুতরাং তার দ্বিতীয় গল্পটি যে বিশ্বাস করবেন এমন আশা করতে পারি না। কিন্তু এই দ্বিতীয় গল্পটি এমন অদ্ভুত যে সেটা আপনাদের শোনাবার লোভ সংবরণ করা আমার পক্ষে দুঃসাধ্য। জগতে কি ঘটে না ঘটে তার কতটুকুই বা আমরা খবর রাখি। There are more things in heaven and earth, Horatio, ইত্যাদি ইত্যাদি। অতএব এই গল্পটি শুনে যান এবং সম্পূর্ণ সত্য বলেই মানবেন। ডিসমিস করবার পূর্বে মহাকবির ওই বহুবার উদ্ধৃত, সর্বজন পরিচিত অথচ গভীর উক্তিটি স্মরণ করবেন, এই আমার অনুরোধ। ভূমিকা ছেড়ে এখানে গল্পটা বলি। সেদিন হাতে কোনো কাজকর্ম ছিল না। সন্ধ্যের আগেই মাঠ থেকে ফুটবল খেলা দেখে ধর্মতলা দিয়ে ফিরছিলাম। মোহনবাগান হেরে যাওয়াতে মনও প্রফুল্ল ছিল না। কি আর করি, ধর্মতলার মোড়ের কাছেই মৎস লেনে, নম্বরটা মনে নেই তবে বাড়িটা চিনি, তারানাথ জ্যোতিষীর বাড়ি গেলাম। তারানাথ একাই ছিল। আমায় বলল, এসো হে এসো, দেখা নেই বহুকাল, কি ব্যাপার? কিছুক্ষণ গল্প গুজবের পর উঠতে যাচ্ছি, এমন সময় ঘোর বৃষ্টি নামল। তারানাথ আমাকে এই অবস্থায় উঠতে দিল না। আমি দেখলাম বৃষ্টি হঠাৎ থামবে না। তারানাথের বৈঠকখানায় বসলাম আমরা দুজনে। বৃষ্টির সময় মনে কেমন এক ধরনের নির্জনতার ভাব আসে। বৃষ্টি না থাকলে মনে হয় শহর শুদ্ধ লোক বুঝি আমার ঘরে এসে ভিড় করবে। কেউ না আসলেও মনের ভাব এরকমই থাকে, কিন্তু বৃষ্টি নামলে মনে হয় এই বৃষ্টি মাথায় কেউই আসবে না। সুতরাং আমার ঘরে আমি একা। তারানাথের ঘরে বসেও সেদিন মনে হলো আমরা দুজন ছাড়া সারা কলকাতা শহরে যেন কোথাও কোনো লোক নেই। সুতরাং মনের ভাব পাল্টে গেল। এদিকে সন্ধেও নামল। জীবনের অদ্ভুত ধরনের অভিজ্ঞতার কাহিনী বলার ও শোনার প্রবৃত্তি দুজনেরই জাগল। ঘোর বৃষ্টিমুখর আষাঢ় সন্ধ্যায় আমরা মোহনবাগানের শোচনীয় পরাজয়, ল্যাংড়া আম অতিরিক্ত সস্তা হওয়ার ব্যাপার, চৌরঙ্গীর মোড়ে ওবেলাকার বাস দুর্ঘটনা ইত্যাদি নানা রকম কথা বলতে বলতে হঠাৎ কোনো এক সময় নারী প্রেমের প্রসঙ্গে এসে পড়লাম। তারানাথ বেশ বড় জ্যোতিষী ও তান্ত্রিক হলেও সুখদেব যে নয় বা কোনো কালে ছিল না, এ কথা আগের গল্পটিতে বলেছি। আশা করি আপনারা তা ভোলেননি। নারীর সঙ্গে সে যে বহু মেলামেশা করেছে এ কথা বলাই বাহুল্য।
সুতরাং তার মুখ থেকেই এই বিষয়ে কিছু রসালো অভিজ্ঞতার কথা শুনব, এরকমটা আশা করা আমার পক্ষে সম্পূর্ণ স্বাভাবিক ছিল। কিন্তু তার পরিবর্তে সে এ সম্বন্ধে যে অসাধারণ রকমের অভিজ্ঞতার কাহিনীটি বর্ণনা করল, তার জন্য সত্যি বলছি আদৌ প্রস্তুত ছিলাম না। আর একটা কথা, তারানাথকে দেখে বা তার মুখের কথা শুনে আমার মনে হয়েছিল একটা কি ঘোর দুঃখ মনে সে চেপে রেখেছে। অনেকবার তন্ত্রশাস্ত্রের কথাবার্তা বলতে গিয়ে কি যেন একটা বলি বলি করেও বলেনি। বুঝলাম তারানাথের তান্ত্রিক জীবনের অনেক কাহিনী সে আমার কাছে কেন, কারো কাছেই বলেনি। হয়তো সেগুলো ঠিক বলবার কথাও নয়, কারণ সে কথা বলা তার পক্ষে কষ্টকর স্মৃতির পুনরুদ্বোধন করা মাত্র। তাছাড়া আমার মনে হয় লোককে সেসব গল্প বিশ্বাস করানো শক্ত। বললাম, জ্যোতিষী মহাশয়ের এ সম্বন্ধে অভিজ্ঞতা নিশ্চয়ই অনেক আছে, কি বলেন? তারানাথ বলল, অভিজ্ঞতা একটাই আছে, এবং সেটা বড় মারাত্মক রকমের অদ্ভুত। প্রেম কাকে বলে বুঝেছিলাম সেবার, তবে এখন সেটা স্বপ্ন বলে মনে হয়। শোনো তবে। আমি বাধা দিয়ে বললাম, দাঁড়ান দাঁড়ান, কোনো ট্র্যাজিক গল্প বলবেন না। প্রথমে প্রেম হলো একটি মেয়ের সঙ্গে, সে মারা গেল, এই তো? ও ঢের শুনেছি। তারানাথ হেসে বলল, ঢের শোনোনি। শোনো, কিন্তু বিশ্বাস যদি না করো তাও আমায় বলবে। এরকম গল্প বানিয়ে বলতে পারলে একজন গল্প লেখক হয়ে যেতাম হে। দু একজন নিতান্ত অন্তরঙ্গ বন্ধু ছাড়া এ কথা কারোর কাছে কখনো বলিনি। ঠিক সে সময় বাড়ির ভেতর থেকে তারানাথের বড় মেয়ে চারু ওরফে চারি 2 পেয়ালা গরম চা ও দুজনের জন্য পরোটা ও আলু ভাজা আনল। চারি 10 বছরের মেয়ে। তারানাথের মতোই গায়ের রং বেশ উজ্জ্বল, মুখ চোখ মন্দ নয়। আমায় বলল, কাকাবাবু, আমার লেসের কাপড়ের ছবিটা আনলেন না? চারির কাছে কথা দিয়েছিলাম ধর্মতলার দোকান থেকে তার উল বোনার জন্য একটা ছবির ও প্যাটার্নের নকশা কিনে দেব। বললাম, আজ ফুটবলের ভিড় ছিল রে, কাল এনে দেব ঠিক। চারি দাঁড়িয়েছিল। তারানাথ বলল, যা, তুই চলে যা, দুটো পান নিয়ে আয়। মেয়ে চলে গেলে তারানাথ আমার দিকে তাকিয়ে বলল, ছেলে পিলের সামনে সব গল্প। চাটা খেয়ে নাও। পরোটা খানা না ফেলতে পারবে না। ইয়াং ম্যান তোমরা, এখন খাওয়ার বেলায় অমন করলে চলে? ওই ওই বৃষ্টির জলেই হাত ধুয়ে ফেলো। চা পানের পরে তারানাথ বলতে আরম্ভ করল, বীরভূমের শ্মশানের যে পাগলির অদ্ভুত কাণ্ড সেবার গল্প করেছিলাম, তার ওখান থেকে তো চলে এলাম সেই কাণ্ডের পরে। কিন্তু তন্ত্রশাস্ত্রের প্রতি আমার একটা অত্যন্ত শ্রদ্ধা হয়ে গেল তারপর থেকেই। নিজের চোখে যা দেখলুম তা তো আর বিশ্বাস না করে পারি না। এটা পাগলির কথা থেকে বুঝেছিলুম। পাগলি আমায় ইন্দ্রজাল দেখিয়েছিল নিম্নতন্ত্রের সাহায্যে, কিন্তু সে তো ব্ল্যাক ম্যাজিক ছাড়া উচ্চতন্ত্রের কথাও বলেছিল। ভাবলাম দেখি না কি আছে এর মধ্যে। গুরু খুঁজতে লাগলুম। খুঁজলে কি হবে, ও পথের পথিকদের দর্শন পাওয়া অত্যন্ত দুর্লভ। সেই সময় বহু স্থানে ঘুরে বেড়িয়ে আমার 2টি মূল্যবান অভিজ্ঞতা হলো। প্রথম, ধুনি জ্বালানো সাধুদের মধ্যে 99% জন ব্যবসাদার। ধর্ম জিনিসটা এদের কাছে একটা বেচা কেনার বস্তু। ক্রেতাকে ঠকাবার বিপুল কৌশল আয়োজন এদের আয়ত্তাধীন। দ্বিতীয়, সাধারণ মানুষ অত্যন্ত বোকা, এদের ঠকানো খুব সহজ, বিশেষত ধর্মের ব্যাপারে। আর যাক সে কথা, আমি ধুনি জ্বালানো ব্যবসাদার সাধু অনেক দেখলুম, ইন্স্যুরেন্সের দালাল দেখলুম, দেবী ঔষধের মাদুলি বিক্রেতাকে দেখলুম, সাধু বেশি ভিক্ষুক দেখলুম, কিন্তু সত্যিকারের সাধু একটিও দেখলুম না।
এ অবস্থায় বরাকর নদীর ধারে শালবনের মধ্যে একটি ক্ষুদ্র গ্রামের সীমায় এক মন্দিরে একদিন আশ্রয় নিয়েছি। শীতকাল, আমি বনের ডালপালা কুড়িয়ে আগুন করবার জোগাড় করতে যাচ্ছি, এমন সময় একজন শ্যামবর্ণ ঋজু ও দীর্ঘাকৃতি প্রৌঢ় সাধু দেখি একটা পুটুলি বগলে মন্দিরে ঢুকছেন। আমি গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করলুম। সাধুটি বেশ মিষ্টি ভাষী, বললেন, আরে থাক 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 থাক, তুই যে দেখছি বড় ভক্ত, তা কি চাস এখানে? বাড়ি ছেড়ে দেখছি রাগ করে বেরিয়েছিস। রাগ নয় বাবাজি, বৈরাগ্য। ওহে ছোকরা, সাধু হব বললেই হওয়া যায় না। তোর মধ্যে ভোগের বাসনা এখনো পুরো মাত্রায় রয়েছে। যা, সংসার ধর্ম করগে যা। এই কথাটি পাগলিও বলেছিল। মন্দির থেকে কিছু দূরে ছাতিম গাছের তলায় সাধুর পঞ্চমন্দির আসন, 5টি নরমুণ্ড পেতে তৈরি। সাধু রাত্রে সেখানে নির্জনে সাধনা করেন, তাও দেখলুম। মনে ভারী শ্রদ্ধা হলো। সংকল্প করলুম, এ মহাপুরুষকে ছেড়ে কোথাও যাচ্ছি না এবার। কিছুদিন লেগে রইলাম তার পিছনে। তাঁর হোমের কাঠ ভেঙে এনে দিই। 3 মাইল দূরের কুসুম্বনী বলে গ্রাম থেকে তার চাল ডাল কিনে আনি। গ্রামের সকল লোকের মুখে শুনলুম সাধুটি বড় একজন তান্ত্রিক, অনেক অদ্ভুত ক্রিয়াকলাপ তাঁর আছে। তবে পাগলির কাছে যেতে লোকে যেমন আমায় ভয় দেখিয়েছিল, এখানেও তেমনি ভয় দেখালো। বলল, এই তান্ত্রিক সাধু সন্ন্যাসীদের বিশ্বাস করুনি বেশি, ওরা সব পারে। একটু সাবধান হয়ে চলো, বিপদে পড়ে যাবে কিন্তু। শীঘ্রই ওদের কথার সত্যতা আমি টের পেলুম। গভীর রাত্রে আমার ঘুম ভেঙে গিয়েছে। সেদিন শুক্লপক্ষের রাত্রি, বেশ ফুটফুটে জ্যোৎস্না। মন্দির থেকে ছাতিম গাছের দিকে চেয়ে দেখি সাধু বাবাজি কার সঙ্গে পঞ্চমন্ডির আসনে বসে কথা বলছেন। কৌতূহল হলো, এত রাত্রে কে এলো এই নির্জন নদী তীরে জঙ্গলের মধ্যে? কৌতূহল সামলাতে না পেরে এগিয়ে গেলুম। অল্প দূরে গিয়েই যা দেখলুম, তাতে আর এগিয়ে যেতে সংকোচ বোধ হলো এবং সঙ্গে সঙ্গে রীতিমতো আশ্চর্য হয়ে গেলুম। সাধু বাবাজি এত রাত্রে একজন মেয়ে মানুষের সঙ্গে কথা বলছেন। গাছের আড়ালে মেয়ে মানুষটিকে খানিকটা স্পষ্ট খানিকটা অস্পষ্টভাবে দেখে আমার মনে হলো মেয়েটি যুবতী এবং পরমা সুন্দরী। এত রাত্রে গুরুদেব কোন মেয়ের সঙ্গে কথা বলছেন? সে মেয়েটি এলোই বা কেমন করে একাই নির্জন জায়গায়? যাই হোক, আর বেশি দূর অগ্রসর হলেই ওরা আমায় টের পাবে। মনে কেমন ভয়ও হলো। সেদিন চলে এলুম। তার পরদিন রাত্রে আমি ঘুমালাম না। গভীর রাত্রে উঠে পা টিপে টিপে বাইরে গিয়ে গাছের আড়ালে উঁকি মেরে দেখি কাল রাত্রে সে মেয়েটি আজও এসেছে। ভোর হবার কিছু আগে পর্যন্ত আমি সেদিন গাছের আড়ালে রইলাম দাঁড়িয়ে। ফর্সা হবার লক্ষণ হচ্ছে দেখে আর সাহস হলো না। মন্দিরে নিজের বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন রাত্রেও আবার অবিকল তাই। একদিন আরেকটি জিনিস লক্ষ্য করলাম। যে মেয়ে মানুষটির সঙ্গে কথা হচ্ছে তার পরনের বস্ত্রাদি বড় অদ্ভুত ধরনের। সে যে কোন দেশের বস্ত্র পরেছে সেটা না শাড়ি, না ঘাগরা, না জাপানি কিমোনো, না মেয়েদের গাউন। অজানা যদিও ভারী চমৎকার মানিয়েছে বটে। সেদিন আর একটা কথা আমার মনে হলো। মেয়ে মানুষটি যেই হোক, সে জানে আমি রোজ গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর দিকে চেয়ে থাকি। কি করে আমার এ কথা মনে হলো তা আমি বলতে পারবো না, কিন্তু এই কথা আবছাভাবে আমার মনের মধ্যে উদয় হওয়ার সঙ্গে সঙ্গে মনে কেমন একটু ভয়ও হলো। সরে পড়ি বাবা, দরকার কি আমার এসবের মধ্যে থাকার?
কিন্তু পরদিন রাত্রে এক সময় আর শুয়ে থাকতে পারলাম না নিশ্চিন্ত মনে, উঠে যেতেই হলো। সেদিন আর একটি জিনিস লক্ষ্য করলাম, মেয়ে মানুষটি যখন থাকে তখন এক ধরনের খুব মৃদু সুগন্ধ যেন বাতাসে পাওয়া যায়। এ কদিনও সেই গন্ধটা পেয়েছি, কিন্তু ভেবেছিলুম কোনো বন্য ফুলের গন্ধ হয়তো। আজ বেশ মনে হলো এ গন্ধের সঙ্গে ওই মেয়েটির উপস্থিতির একটা সম্বন্ধ আছে। এরকমই চলল আরো দিন 10-12। তারপর সাধুর ডাক এলো বড়াকন্যা কোডারমার এক গাড়োয়ালি জমিদার বাড়িতে কি শান্তি সস্তয়ন করবার জন্য। সাধুজি প্রথমে যেতে রাজি হননি, 2 দিন তাদের লোক ফিরে গিয়েছিল, কিন্তু তৃতীয়বারে জমিদারের ছোট ভাই নিজে পালকি নিয়ে এসে সাধুকে অনেক খোঁসামত করে নিয়ে গেলেন। মনে মনে ভাবলুম এ আর কিছু নয়, সাধুজি সেই মেয়েটিকে ছেড়ে একটি রাত্রিও বাইরে কাটাতে রাজি নন। কিন্তু নিকটে কোনো বস্তি নেই, মেয়েটি আসেই বা কোত্থেকে? আর সাধারণ সাঁওতালি বা বিহারি মেয়ে তো সে নয়। আমি অনেকবার দেখেছি তাকে, এবং প্রত্যেকবারই আমার দৃঢ় বিশ্বাস হয়েছে এ কোনো বড় ঘরের মেয়ে। যেমন রূপসী তেমনি তার অদ্ভুত ধরনের অতি চমৎকার এবং দামি পরণ পরিচ্ছদ। হঠাৎ আমার মনে দুষ্টু বুদ্ধি জাগল। আমার মনে হয়েছিল সাধুজির মেয়েটিকে হয়তো খবর দেওয়ার সুযোগ হয়নি। দেখাই যাক না আজ রাত্রে সে আসে কিনা। তখন ছিল অল্প বয়স, তোমরা যাকে বলো রোম্যান্স, তার তখন আমার যথেষ্ট ছিল। এতে তুমি আমাকে দোষ দিতে পারো না। নির্দিষ্ট সময়ের কিছু আগে রাত্রে সেদিন আমি নিজেই গিয়ে পঞ্চমুণ্ডির আসনে বসে রইলাম। মনে ভয়ানক কৌতূহল, দেখি আজ মেয়েটি আসে কিনা। কেউ কোনো দিকে নেই, নির্জন রাত্রি, মনে একটু ভয়ও হলো। এ ধরনের কাজ কখনো করিনি, কোনো হাঙ্গামায় আবার না পড়ে যাই। তখন আমি অপরিণত বুদ্ধির নির্বোধ যুবক মাত্র। তখন ঘুণাক্ষরেও যদি জানতাম অজ্ঞাত সারে কি ব্যাপারের সম্মুখীন হতে চলেছি, তবে কি আর ছাতিমতলায় একা পঞ্চমুণ্ডির আসনে বসতে যাই? তাও নয়, ও আমার অদৃষ্টের লিপি। সে রাত্রির জের আমার জীবনে আজও মেটেনি। আমার মনের শান্তি চিরদিনের জন্য হারানোর সূত্রপাতটি যে ঘটবে সেই রাত্রে, তা কি আর তখন বুঝেছিলাম? রাত ক্রমে গভীর হল। পূব দিকের গাছপালার আড়াল থেকে চাঁদ উঠতে লাগলো একটু একটু করে। আমার ডাইনেই বরাকর নদী, 2 পাড়েই শিলাখণ্ড ছড়ানো, তার উপর জ্যোৎস্না এসে পড়েছে। সেই নদীর পাড়েই ছাতিমতলা ও পঞ্চমুণ্ডির আসন। আমি যেখানে বসে আছি, আমার বাঁ দিকে খানিকটা ফাঁকা ঘাসের মাঠ, তারপর শালবন শুরু হয়েছে। হঠাৎ সামনের দিকে চেয়ে আমি চমকে উঠলুম। আমার সামনে সেই মেয়েটি কখন এসে দাঁড়িয়েছে এমন নিঃশব্দে, এমন অতর্কিতভাবে যে আমি একেবারেই কিছু টের পাইনি। অথচ আগেই বলেছি আমার একদিকে বরাকর নদীর জ্যোৎস্না ওঠা শিলা বিস্তৃত পাড়, আর একদিকে ফাঁকা মাঠ। আসনে বসে পর্যন্ত আমি সতর্ক দৃষ্টিও রেখেছি মাঠের দিকে। নদীর দিক থেকে আমার কাছে কারো আসা সম্ভব নয়, মাঠের দিক থেকে কেউ এলে আমার দৃষ্টি এড়ানোর কথা নয়। মেয়েটি যেখানে দাঁড়িয়ে, সেখানে আধ সেকেন্ড আগেও কেউ যে ছিল না তা আমি জানি। আধ সেকেন্ড পরেই সেখানে জলজ্জান্ত একটি রূপসী মেয়ের আবির্ভাব আমার কাছে সম্পূর্ণভাবে ইন্দ্রজালের মতো ঠেকল বলেই আমি চমকে উঠলাম। আর সঙ্গে সঙ্গে সেই মৃদু মধুর সুগন্ধ আমার সারা দেহ মন অবশ আচ্ছন্ন হয়ে উঠল। আমার জ্ঞানও বোধহয় ছিল তারপর আর মাত্র 1 সেকেন্ড। তারপরে কি ঘটল আমি আর কিছু জানি না। যখন আবার আমার জ্ঞান ফিরে এলো তখন ভোর হয়েছে।
উঠে দেখি সারা রাত সেই পঞ্চমুণ্ডির আসনেই আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। নৈশ শীতল বায়ুতে বাইরে সারা রাত পড়ে থাকার দারুণ গায়ে ব্যথা হয়েছে, গলা ভার হয়ে উঠেছে। উঠে ধীরে ধীরে মন্দিরে চলে এলাম। এসে আবার শুয়ে পড়লাম। আমার মনে হলো আমার জ্বর হবে, শরীর এত খারাপ। পরদিন সারাদিন কিছু না খেয়ে শুয়েই রইলাম, আর কেবলই রাত্রের কথাটা ভাবি। মেয়েটি কে? কি করে অমন নিঃশব্দে অতর্কিতে এখানে এলো? এ তো একেবারে অসম্ভব। অসামান্য রূপসী সে মেয়েটি। অজ্ঞান হয়ে পড়বার পূর্বে ওই কয়েক সেকেন্ডের মধ্যেই তো আমি তাকে দেখে নিয়েছিলাম। আমি অজ্ঞান হয়ে পড়লামই বা কেন? এরও তো কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পেলাম না। অথচ সেই কথা নিয়ে মনের মধ্যে তোলপাড় করাও সারাদিন আমার ঘুচল না। বিকেলের দিকে সাধু বাবাজি গাড়োয়ালি জমিদার বাড়ি থেকে ফিরলেন। আমার জন্য লাড্ডু, কচুরি এবং একটা মোটা সুতোর চাদর এনেছেন। তার নিজের জন্য জমিদার বাড়ি থেকে ভালো একখানা পশমি আলোয়ান দিয়েছে। আমায় বললেন, শুয়ে কেন? ওঠো, জিনিসগুলো রেখে দাও। অতি কষ্টে উঠে সাধুর হাত থেকে পুটুলিটা নিলাম। তিনি আমার দিকে চেয়ে বললেন, কি হয়েছে? অসুখ বিসুখ নাকি? কিছু জবাব দিলাম না। সাধু স্নান করতে গেলেন এবং এসে জমিদার বাড়ির কাণ্ড কিরকম তারই সবিস্তার বর্ণনা করতে লাগলেন। শেষে আমায় বললেন, তোমার কি হয়েছে বলো তো? এমন মনমরা ভাব কেন? ও, বাড়ির জন্যে মন কেমন করছে বুঝি? বলছি তো বাবা, তোমরা ছেলে ছোকরা, এ পথে কি নামলেই নামা যায় রে বাবু? বড় কঠিন পথ। সেই রাত্রে আমার খুব জ্বর হলো। কতদিন ঠিক জানি না, অজ্ঞান অচৈতন্য হয়ে রইলাম। জ্ঞান হলেই দেখতাম সাধু শিয়রে বসে আছেন। বোধহয় তাঁরই যত্নে এবং দয়ায় সেবার ক্রমে সেরে উঠলাম। সেরে উঠে একদিন গাছতলায় বসেছি দুপুরের পরে। সাধু বললেন, ছেলে ছোকরা কিনা কি কাণ্ডটা বাঁধিয়ে বসেছিলে বাপু? এবার তো বাঁচতে না, অতি কষ্টে বাঁচাতে হয়েছে। আচ্ছা বাপু, পঞ্চমুণ্ডির আসনে কি জন্য গিয়েছিলে সেদিন রাত্রে? আমি তো অবাক। কি করে জানলেনি? আমি তো কোনো কথাই বলিনি। হঠাৎ আমার মনে হলো নিশ্চয়ই সাধুর ফিরে এসে দেখা হয়েছে, সেই বলেছে। আমায় চুপ করে থাকতে দেখে তিনি বললেন, ভাবছো আমি কি করে জানলাম না? আরে বাপু, কতটুকুই বা তোমরা বোঝো আর কতটুকুই বা তোমরা জানো? তোমাদের দেখে দয়া হয়। আপনি জানলেন কি করে? আরে পাগল, তুমি তোমার জ্বরের ঘোরে বলছিলে ওই সব কথা, আর নইলে জানবো কি করে আমি? যাক, প্রাণে বেঁচে গিয়েছো, এই ঢের। আর কখনো অমন পাগলামি করতে যেও না। আমি চুপ করে রইলাম। তাহলে আমি বিকারের ঘরে সব ফাঁস করে দিয়েছি? ছি 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 ছি। সেই দিন মনে মনে সংকল্প করলাম 2-1 দিনের মধ্যেই এখান থেকে চলে যাব, শরীরটা একটু সুস্থ হয়ে উঠলেই। কিন্তু আমার ভাগ্যলিপি অন্যরকম। সাধু বাবাজিকে তার পরদিন পাহাড়ি বিছেতে কামড়ালো। তিনি তো যন্ত্রণায় অজ্ঞান হয়ে গেলেন। আমি 5 মাইল দূরবর্তী মিহিজাম থেকে ডাক্তার ডেকে আনি, তার সেবা করি দিন রাত জেগে। 3 দিন পরে তাকে সারিয়ে তুলি। দিন 10 পরে আমি একদিন বললুম, সাধুজি, আমি আজ চলে যেতে চাই। চলে যাবে? কোথায়? এখানে থেকেই বা কি হবে?
আমার তো কিছু হচ্ছে না, নিচে বসে থাকা আর মন্দিরের প্রসাদে ভাগ বসানো। দুটি পেটের ভাতের লোভে তো আর আমি এখানে বসে নেই। সাধুজি চুপ করে গেলেন, কোনো কথা বললেন না। সন্ধ্যের কিছু আগে আমাকে ডেকে এনে তিনি কাছে বসালেন। ভেবেছিলাম এ পথে নামাবো না তোমায়, কিন্তু তুমি দুঃখিত হয়ে চলে যাচ্ছ, সেটা বড় কষ্টের বিষয় হবে আমার পক্ষে। তুমি আমার যথেষ্ট উপকার করেছ, নিজের ছেলের মতো সেবা করেছ। তোমাকে কিছু দিতে চাই। একটা কথা আগে বলি, তোমার সাহস বেশ আছে তো? আগে হ্যাঁ, এর আগেও আমি বীরভূমের এক শ্মশানে তন্ত্র সাধনা করেছি। তারপর আমি সেই শ্মশানের পাগলি ও তার অদ্ভুত ক্রিয়াকলাপের কথা বললাম। এতদিন পরে আজ প্রথম সাধুকে পাগলির কথা বললাম। সে পাগলিকে তুমি চেনো? আরে সে যে অতি সাংঘাতিক মেয়ে মানুষ। তুমি তার হাত থেকে যে অত সহজে উদ্ধার পেয়ে এসেছো, সে কেবল তোমার পূর্বজন্মের পুণ্য। ওর নাম মাতু পাগলি, মাতঙ্গিনী। ও নিম্ন শ্রেণীর তন্ত্রে ভয়ানকভাবে সিদ্ধ। ওর সংস্পর্শে গিয়ে পড়েছিলে, কি সর্বনাশ! ওকে আমরা পর্যন্ত ভয় করে চলি। কিরকম জানো? যেমন লোকে খ্যাপা শেয়াল কুকুর কি গোখরো সাপকে ভয় করে, ঠিক তেমনি ও সে জাতীয়। অসাধারণ ক্ষমতা ওর নিম্নতন্ত্রের। ওর ইতিহাস বড় অদ্ভুত, সে একদিন বলবো খন। তো তুমি কতদিন ওর সঙ্গে ছিলে? প্রায় 2 মাস। যখন ওর সঙ্গে ছিলে তখন কিছু কিছু অধিকার হয়েছে তোমার। তোমাকে আমি মন্ত্র দেব, কিন্তু তুমি যুবক, তোমার মনের ভাব আমি জানি। তুমি কি জন্যে রাত্রে পঞ্চমুণ্ডির আসনে গিয়েছিলে বলো তো? আমি লজ্জায় মাথা নিচু করে রইলাম। পঞ্চমুণ্ডির আসনে যে বসেছিলাম তা যে সেই অপরিচিতা নিশি বিহারিণী রূপসীর টানে, এই কথা গুরুস্থানীয় ব্যক্তির কাছে স্বীকার করব কেমন করে? সেই দিন সাধু অতি অদ্ভুত গোপনীয় কথা আমায় বললেন। কিন্তু একটা কথা তুমি জানো না, সেটা আগে বলি। তুমি সেদিন যাকে রাত্রে ছাতিম তলায় বসে দেখেছিলে, তিনি তোমার আমার মতো দেহধারী মানুষ নন। শুনে তো আমার গা শিউরে উঠল। দেহধারী জীব নয় বলে কি রে বাবা? তবে কি ভূত পেতনি নাকি? তোমায় এ কথা বলতাম না যদি না শুনতাম যে তুমি মাতু পাগলির সঙ্গে ছিলে। আচ্ছা, শুনে যাও। আমার গুরুদেব ছিলেন স্বর্গীয় কালিকানন্দ ব্রহ্মচারী। হুগলি জেলায় জেজুর গ্রামে তার মঠ ছিল। মস্ত বড় সাধক ছিলেন। কুলার্ণব আর মহাডামর, এই 2 শ্রেষ্ঠ তন্ত্রে তার সমান অধিকার ছিল। মহাডামর তন্ত্রে একটি নিম্ন শাখার নাম ভূত ডামর। আমি তখন যুবক, তোমার মতোই বয়স। স্বভাবতই আমার ঝোঁক গিয়ে পড়ল ভূত ডামরের ওপর। গুরুদেব আমার মনের গতি বুঝতে পেরে ও পথ থেকে ফেরাবার যথেষ্ট চেষ্টা করেছিলেন, কিন্তু তাই কি হয়? অদৃষ্ট লিপি তবে আর বলেছে কাকে? এই তোমার যেমন। ও পথ থেকে আপনাকে ফেরাতে চেষ্টা করেছিলেন কেন? ও পথ প্রলোভনের পথ, বিপথের পথ। ভূত ডামর মন্ত্র নানা প্রকার অশরীরী উপদেবীদের নিয়ে কারবার করে।
তন্ত্রের ভাষায় এদের সাধারণ নাম যোগিনী। জপে ও সাধনায় বশীভূত হয়ে এদের মধ্যে যে কেউ, যার সাধনা তুমি করবে, সে তোমার আপন হয়ে থাকতে পারে। নানাভাবে এদের সাধনা করা যায়। কিঙ্কিনী দেবীকে মাতৃভাবে পেতে হয়, কনকবতী দেবীকে পাওয়া যায় কন্যাভাবে, কিন্তু বাকি সব যোগিনীদের যে কোনোভাবে সাধনা করা যায় এবং যে কোনোভাবে পেতে পারা যায়। এইসব যোগিনীদের কেউ ভালো, কেউ মন্দ। এদের জাতি নেই, বিচার নেই, ধর্ম নেই, অধর্ম নেই। কোনো গণ্ডি বা বাধ্যবাধকতার মধ্যে এরা আবদ্ধ নন। ভূত ডামরে এই সাধনার ব্যাপারে বলে দেওয়া আছে। ভূত ডামরের প্রথম শ্লোকই হল অথাত্য সংপ্রবক্ষ্যামি যোগিনী সাধনোত্তমম সর্বার্থ সাধনং নাম দেহিনাং সর্বসিদ্ধিদম অতিগুচ্ছা মহাবিদ্যা দেবানমপি দুর্লভা। তুমি সেদিন যাকে দেখেছিলে তিনি এই রকম একজন জীব। তোমার সাহস থাকে সে মন্ত্র আমি তোমায় দেব, কিন্তু আমার যদি নিষেধ শোনো তবে এ পথে নেমো না। এতটা বলে সাধুজি ভালো করেননি। আমার কৌতূহল বাড়িয়ে দিয়ে তিনি আমায় আর কি সামলে রাখতে পারেন। আমি নাছোড়বান্দা হয়ে পড়লাম, মন্ত্র আমি নেবই। সাধুজি বললেন, তবে কনকবতী দেবী সাধনার মন্ত্র নাও, কন্যাভাবে পাবে দেবীকে। আমি চুপ করে রইল। তিনি আবার বললেন, তবে কিঙ্কিনী সাধনার মন্ত্র? আহ, কি বিপদেই পড়েছি বুড়ো সাধুটাকে নিয়ে। অন্য যোগিনীদের দেখতে দোষ কি? সাধু আমায় চুপ করে থাকতে দেখে বললেন, বেশ, আমি তোমাকে মধুসুন্দরী দেবী সাধনার মন্ত্র দিচ্ছি। একে কন্যাভাবে, ভগ্নীভাবে বা ভার্যাভাবে পেতে পারো। তবে আমার কথা যদি শোনো, কখনো ভার্যাভাবে পেতে চেও না। এর বিপদের দিক বলি। ভার্যাভাবে সাধনা করলে তিনি তোমাকে প্রণয়ের মতো দেখবেন, কিন্তু এরা মহাশক্তিশালিনী যোগিনী, সাধারণ মানবী নয়। এদের আয়ত্তের মধ্যে রাখা বড় শক্ত। হয় তোমাকে পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা সুখী মানুষ করে রাখবেন, নয়তো একেবারে উন্মাদ করে ছেড়ে দেবেন। সামলাতে পারা বড় কঠিন। সাধুজি আমায় মন্ত্র দিলেন এবং বললেন, বাবা, এই জায়গা থেকে তোমায় চলে যেতে হবে। তোমায় এখানে আমি আর রাখতে পারি না। এক জায়গায় দুজন সাধকের সাধনা হয় না। বেশ ভালো, আমি চাইনি। আমার ভয় ছিল হয়তো সাধুজি ও মাতু পাগলির মতো হিপনোটিজম জানে এবং খানিকটা অভিভূত করে যা তা দেখাবে আমায়। তারপর আমি তারানাথের কথায় বাধা দিয়ে বললাম, কেন, আপনি যে সচক্ষে পঞ্চমুণ্ডির আসনে কি মূর্তি দেখেছিলেন, তখন তো সাধু সেখানে ছিলেন না। তারপর আমার টাইফয়েড জ্বর হলো, বলিনি? হয়তো পঞ্চমুণ্ডির আসনে যখন বসি তখনই জ্বর আসছে। সে সময় জ্বরের পূর্বাবস্থায় অসুস্থ মস্তিষ্কে কি বিকার দেখে থাকবে, হয়তো চোখের ধাঁধা। জ্বর ছেড়ে সেরে উঠে এ সন্দেহ আমার হয়েছিল, সত্যি বলছি। কিন্তু যাক সে কথা। তারপর ওখান থেকে চলে গেলাম বরাকর নদীর ধারে আর একটা নির্জন জায়গায়। ওখান থেকে 5-6 মাইল দূরে একটা গ্রাম ছিল। কিছু দূরে থাকতাম গ্রামের বারোয়ারি ঘরে। গ্রামের লোকে যে যা দিত তাই খেতাম, আর সন্ধ্যের পরে নদীর ধারে নির্জনে বসে মন্ত্র জপ করতাম। এই রকমে 1 মাস কেটে গেল, 2 মাস গেল, 3 মাস গেল, কিছুই দেখিনি। মন্ত্রের ওপর বিশ্বাস ক্রমেই কমে যাচ্ছে। তবুও মনকে বোঝালাম 6 মাস পরে পূর্ণাহুতি ও হোম করার নিয়ম বলে দিয়েছিল সাধুজি।
তার আগে কিছুই হবে না। 6 মাসও পূর্ণ হলো। সাধুজি যেমন বলে দিয়েছিল ঠিক সেই সব নিয়ম পালন করলাম। বরাকর নদীর তীরে বসে ভাত রাঁধলুম, কই মাছ পোড়ালুম। আঙট কলার পাতায় ভাত ও পোড়া মাছের নৈবেদ্য দিলাম। ডুমুরের সমিত দিয়ে বালির ওপর হোম করে ওম টং ঠং রিং ইং খং মধু সৌন্দর্যং নমঃ এই মন্ত্রে আহুতি দিলাম। জাতি ফুলের মালা নিতান্ত দরকার। কত দূর থেকে খুঁজে জাতি ফুলের মালা এনেছিলাম। তার মালা ও চন্দন আলাদা কলার পাতায় রেখে দেবীর উদ্দেশ্যে নিবেদন করে ধ্যানে বসলাম। সারা রাত কেটে গেল। বললাম, কিছু দেখলেন? কাকস্য পরিবেদনা। ঘি চন্দন মিষ্টি কিনতে কেবল কতকগুলো পয়সা শ্রাদ্ধ হয়ে গেল। ধ্যান জপ হোমে কিছুই হলো না। রাগ করে টান মেরে সব নৈবেদ্য ফেলে দিলাম নদীর জলে। ব্যাটা সাধু ভীষণ ঠকিয়েছে। কোনো ব্যাটার কোনো ক্ষমতা নেই। যেমন মাথু পাগলি তেমনি এই সাধু। মন্ত্রতন্ত্র সব বাজে। খানিকটা হিপনোটিজম জানে, তার বলে মূর্খ গ্রামের লোককে ঠকিয়ে খায়। এসব ভাবি বটে, তবে জবটা কিন্তু ছাড়তে পারিনি। অভ্যেস মতো করেই যাই। ওটা যেন একটা বদভ্যেসে দাঁড়িয়ে গিয়েছিল। এভাবে আরো মাস 4-5 কেটে গেল। একদিন সন্ধ্যার পরেই, রাত তখন শুরু হয়েছে, সবে আধ ঘন্টাও হয়নি, আমি একটা গাছের তলায় বসে জপ করছি। অন্ধকার হলেও খুব ঘন হয়নি তখনও। হঠাৎ তীব্র কস্তুরীর গন্ধ অনুভব করলাম। বেশ মন দিয়ে শুনে যাও, এক বর্ণ মিথ্যে বলিনি। যা যা হলো একটার পর একটা বলছি, মন দিয়ে শোনো। তো কস্তুরীর গন্ধটা যখন সেকেন্ড 4-5 পেয়েছি, তখন আমার সেদিকে মন গেল। ভাবলুম, এ দেখছি অবিকল কস্তুরীর গন্ধ। বাহ, পাহাড়ে জঙ্গলে কত অজানা বনফুলি আছে। তারপরেই আমার মনে হলো, আমার পেছনে, অর্থাৎ যে গাছটার তলায় বসেছিলাম তার গুঁড়ির আড়ালে কে যেন এসে দাঁড়িয়েছে। আমি পেছন থেকে দেখতে পাচ্ছি না বটে, কিন্তু অনেক সময় লোকের উপস্থিতি চোখে না দেখলেও এভাবে ধরা যায়। আমার সমস্ত ইন্দ্রিয় তখন যেন অতিমাত্রায় সজাগ ও সতর্ক হয়ে উঠেছে। বাতাস যেন বন্ধ হয়ে গেল। সমস্ত শরীর দিয়ে যেন গরম আগুনের হলকা বেরোচ্ছে মনে হলো। আবার অজ্ঞান হয়ে যাব নাকি, ভয় হলো মনে। ঠিক সেই সময় আমার সামনে দেখলাম একটি মেয়ে দাঁড়িয়ে। আধ সেকেন্ড আগেও তিনি সেখানে ছিলেন না। ঠিক সেই পঞ্চমুণ্ডির আসনে বসার রাত্রের সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি। কিন্তু এবার মনে মনে দৃঢ় সংকল্প করলাম, জ্ঞান হারাবো না কিছুতেই। মেয়েটি দেখি ঈষৎ ভ্রুকুটির সঙ্গে আমার দিকে চেয়ে রয়েছে। জিজ্ঞেস করলাম, নিজের চোখে এমন এক মূর্তি দেখলেন আপনি? আমার কথার মধ্যে হয়তো একটু অবিশ্বাসের গন্ধ পেয়ে তারানাথ উগ্র প্রতিবাদের সুরে বলল, নিজের চোখে, সুস্থ শরীরে। বিশ্বাস করো না করো সে আলাদা কথা, কিন্তু যা দেখেছি তাকে মিথ্যে বলতে পারবো না। কিরকম দেখলেন? কেমন চেহারা? ভারী রূপসী যদি বলি, কিছুই বলা হয় না। মধুসুন্দরী দেবীকে দেখে বুঝলাম, দেবদেবীর ধ্যান মন গড়া কথা নয়। সাধকে প্রত্যক্ষ না করলে এমন বর্ণনা দেওয়া যায় না। আপনি কোনো কথা বললেন? কথা? আমার চেতনা তখন লোপ পাওয়ার মতো অবস্থা। কথা কি বলবো? পাগল তুমি? সে তেজ আমি কখনো সহ্য করতে পারি? ওই যে বলেছে, মদবিহ্বল লোচনা। ওরে বাবা, সে চোখের কি ভাব! ত্রিভুবন জয় হয়ে সে চোখের চাউনিতে। আমি অধীর হয়ে বললাম, বর্ণনা রাখুন, কি কথা হলো বলুন। কথাবার্তা যা হয়েছিল সেসব বলার দরকার নেই। মোটের ওপর সেই থেকে মধুসুন্দরী দেবী প্রতি রাত্রে আমায় দেখা দিতেন। নদী তীরের সেই নির্জন জায়গায় তাকে চেয়েছিলাম প্রিয়া রূপে। বলাই বাহুল্য, সাধুর কথা কে শোনে? তখন শীতকাল, বরাকর নদীর জল কম হয়েছে অনেক। জলের ধারে জলজ লিলি গাছ শুকিয়ে হলদে হলদে হয়ে এসেছে।
আগে যেখানে বালির ওপর অভ্রকণা জ্যোৎস্না রাতে চকচক করে, বরাকর নদীর দুপারে শালবন পাতা ছড়িয়ে দিচ্ছে। আকাশ রোজ নীল, শুক্লপক্ষের জ্যোৎস্নার বড় মনোরম শোভা। সেই সময় থেকে 3টি মাস দেবী প্রতি রাত্রে দেখা দিতেন। সত্যিকারের বাঁচা বেঁচেছিলুম ওই 3টি মাস। এসব কথা বলাও এখন আমার পক্ষে বেদনাদায়ক। কত বেদনাদায়ক তা তুমি জানো না। আমার জীবনের যা সর্বশ্রেষ্ঠ আনন্দ তা পেয়েছিলুম ওই 3 মাসে। দেবী বটে, মানুষের সাধ্য নেই অমন ভালোবাসা, অমন নিবিড় বন্ধুত্ব দান করা। সে এক স্বর্গীয় দান, সে তুমি বুঝবে না। তুমি আমায় অবিশ্বাস করবে, মিথ্যেবাদী না হয় পাগল ভাববে, হয়তো ভাবছো। তুমি কেন, আমার স্ত্রী আমার কথা বিশ্বাস করে না, বলে আমায় তান্ত্রিক সাধু পাগল করে দিয়েছিল গুণ জ্ঞান করে। কিন্তু সে সুখের প্রকৃতি ভীষণ তেজস্কর মদিরার মতো। আমাকে তার নেশা দিনে দিনে কেমন যেন অপ্রকৃতিস্থ করে দিতে লাগলো। কিচ্ছু ভালো লাগে না, কেবল মনে হয় কখন সন্ধ্যা নামবে বরাকর নদীর শালবনে, কখন দেবী মধুসুন্দরী নায়িকার বেশে আসবেন। সারা রাত্রি কোথা দিয়ে কেটে যাবে স্বপ্নের মতো, নেশার ঘোরের মতো। আকাশ নক্ষত্র দিকবিদিকের জ্ঞান লুপ্ত হয়ে যাবে কয়েক প্রহরের জন্য। সময় স্থির হয়ে নিশ্চুপ স্থানুর মতো অচল হয়ে থেমে থাকবে বরাকর নদী তীরে বনপ্রাঙ্গণে। একদিন ঘটল বিপদ। একটি সাঁওতাল মেয়ে রোজ নদীর ঘাটে জল নিতে আসে। সুঠাম তার দেহের গঠন, নিকটে বস্তিতে তার বাড়ি। অনেক দিন থেকে তাকে দেখছি, সেও আমায় দেখছে। সেদিন সে জল নিয়ে ফিরে যাচ্ছে, আমায় তাদের বাঁকা বাংলায় বলল, ছেলে ওই ওই মুড়ে মুড়ে যায়, তার মাদুলি আছে তোমার কাছে সাধু বাবা? এমন ভাবে করুণ সুরে বললে আমার মনে দয়া হল। মাদুলি দিতে জানি এ কথা বলিনি, তবে তার সঙ্গে কিছুক্ষণ গল্প করেছিলাম। তারপর সে চলে গেল। মধুসুন্দরী দেবীকে সেদিন দেখলুম অন্য মূর্তিতে। কি ভ্রুকুটি কুটিল দৃষ্টি, কি ভীষণ মুখের ভাব। সে মুখের ভাব আমি কল্পনা করতে পারবো না। চণ্ডিকা দেবীর রোষ কটাক্ষে যেমন লোল জিহ্বা করালিনী প্রচণ্ডা কাল ভৈরবী মূর্তির সৃষ্টি হয়েছিল, এও যেন ঠিক তাই। সেদিন বুঝলুম আমি যার সঙ্গে মেলামেশা করেছি সে মানুষ নয়, মানুষের পর্যায়ে সে পড়ে না। মানবী রাগ যতই করুক সে করালিনী হয় না, পিশাচিনী হয় না, মানবী থেকে যায়। ভীষণ পুঁতি গন্ধে সেদিন শালবন ভরে গেল। প্রতিদিনের মতো কস্তুরীর সুবাস কোথায় গেল মিলিয়ে। তারপর এলেন মধুসুন্দরী দেবী। দেখেই মনে হলো এরা দেবীও বটে, বিদেহী পিশাচিও বটে। এদের ধর্মকর্ম নেই, সব পারে এরা। যে হাতে নায়িকার মতো ফুলের মালা গাঁথে, সেই হাতেই বিনা দ্বিধায় বিনা অনুশোচনায় নিমেষে ধ্বংস করতে এরা অভ্যস্ত। আমার ভীষণ ভয় হলো। পিশাচী মধুসুন্দরী তা বুঝে বলল, ভয় কিসের? ভয় কই, তুমি রাগ করছো কেন? আমি শিউরে উঠলাম। সব চিনতে পারবে? অন্ধকার রাত্রে সাঁওতালদের কোনো বউয়ের সব তোমার সামনে দিয়ে যদি জলে ভেসে যায়, চিনতে পারবে? তুমি যদি না চিনতে পারো, দুটি সবে জড়াজড়ি করে ভেসে থাকলে অন্য লোকে সকালে নিশ্চয়ই চিনবে। দেবী, তোমায় ভালোবাসি। ও মূর্তি আমায় দেখিও না, আমায় মারো, ক্ষতি নেই।
কিন্তু অন্য কোনো নিরপরাধিনী স্ত্রীলোকের প্রাণ কেন নেবে? দয়া করো। বহু চেষ্টায় প্রসন্ন করল। তখন আবার যে দেবী সেই দেবী বললেন, সেই সাঁওতালের মেয়ের মূর্তিতে আমায় দেখতে চাও? সেই মূর্তিতে এক্ষুনি দেখা দেব। বলতে বলতে দেখি সেই সাঁওতালদের মেয়েটি আমার সামনে দাঁড়িয়ে, বরং আরো নিটোল গড়ন শরীর, মুখের ভাব আরো কমনীয়। বললুম, ও চাই না, তোমার মূর্তি দেখাও দেবী। সেই রাত্রি থেকে বুঝলুম কাল সাপ নিয়ে খেলা করছি আমি। গুরুদেব বারণ করেছিলেন এই জন্যই। হয়তো একদিন মরবো এর হাতেই। সাপুড়ে সাপ খেলায় মন্ত্রে, আবার বেকায়দায় পড়লে সাপের ছোবলেই মরে। এ ভাব বেশি দিন কিন্তু ছিল না। কিছুদিন পরে পিশাচি মূর্তি ভুলে গেলুম দেবীর অনুপম প্রেমে ও মধুর ব্যবহারে। তাতেও বুঝলুম এ সাধারণ মানবী নয়, অমানুষিক ধরনের এদের মন। মানুষের বিবর্তনের জীব এরা নয়, হয় তার ওপরে নয় তার নিচে। একদিন দেবী আমায় বললেন, আর কিছুদিন যাক, তোমায় বহু দূরে নিয়ে যাব। কোথায়? সে বলবো না এখন। কত দূরে? কোন দিকে? এত দূরে, এমন দিকে যা তুমি ধারণাই করতে পারবে না। তবে তোমার ভাগ্যে আছে কি তা? সব ভুলে গেলাম আমি। পিশাচিনী মধুসুন্দরী তখন কোথায় মিলিয়ে গেছে। আমার সামনে হাস্যলাস্যময়ী যৌবন চঞ্চলা মুগ্ধ স্বভাবা অপরূপ রূপসী এক তরুণী নারী, দেবী বটে। আমি আবার কিসের নেশায় অভিভূত হয়ে পড়ল, মাথা ঠিক রইল না। একদিন বললেন, বিপদ আসছে তোমার, তৈরি হও। বিপদ? কি বিপদ? তা বলবো না। প্রাণ সংশয়ের বিপদ? তাও বলবো না। তুমি অভয় দিলে বিপদ কিসের? আমি ঠেকাতে পারবো না, কেউ ঠেকাতে পারবে না। যা আসছে তা আসবেই। কথা কেটে গেল শিগগির, খুব বেশি দেরি হয়নি। 3 মাস পরে আমার বাড়ি থেকে লোকজন সন্ধানে সন্ধানে সেখানে গিয়ে হাজির। গ্রামের লোক তাকে বলেছে কে একজন পাগল, বোধহয় বাঙালি হবে, অল্প বয়স, বরাকর নদীর ধারে শালবনে সন্ধেবেলায় বসে থাকে আর আপন মনে বিড়বিড় করে বকে। আমায় এই অবস্থায় গাঁয়ের অনেকেই নাকি দেখেছে। তাই শুনে বাড়ির লোকে আমায় গিয়ে খুঁজে বার করলো। ছেঁড়া ময়লা কাপড় পরনে, গায়ে খড়ি উঠেছে, এই অবস্থা কি আমায় ধরে। বাড়ি ধরে আনবার জন্য টানাটানি, আমি কিছুতেই আসবো না, ওরাও ছাড়বে না। আমার তখন সত্যিই জ্ঞান নেই, সত্যিই আমি ক্ষিপ্ত, উন্মাদ। ওরা হয়তো আমায় আনতে পারতো না, কিন্তু যে দেবীকে পেয়েছিলাম প্রণয়নী রূপে, তিনি নিরুৎসাহ করলেন। কিরকম? ওরা ধরে নিয়ে গিয়ে নিকটবর্তী গ্রামের একটি গোয়াল ঘরে আমায় বেঁধে রেখেছিল। গভীর রাত্রে বাঁধন ছিঁড়ে ওদের হাত থেকে লুকিয়ে পালিয়ে মধুসুন্দরী দেবীর সঙ্গে দেখা করলাম। দেবীকে বললাম আমি এই নদী তীরের তীর্থস্থান ছেড়ে কোথাও যাব না। তিনি নিষ্ঠুর হাসি হেসে বললেন, যেতে হবেই, এই তোমার অদৃষ্ট লিপি। অদৃষ্টের বিরুদ্ধে তিনি এত বড় শক্তিশালিনী যোগিনী হয়েও যেতে পারেন না। তিনি জানেন এই রাতের পরে জীবনে তার সঙ্গে আমার আর কখনো দেখা হবে না। আগে থেকে তৈরি করে রাখতে চেয়েছিলেন এই জন্যই। দেবী ত্রিকালজ্ঞা। তাকে জিজ্ঞেস করিনি কি করে তিনি এ কথা জানলেন, হলো তাই। বাড়ি আসার পর সবাই বলল কে কি খাইয়ে নাকি পাগল করে দিয়েছে। দিন কত উন্মাদের চিকিৎসা চলল। বছর খানেক পরে আমার বিয়ে দেওয়া হলো। সেই থেকেই আমি সংসারী।
আমি জিজ্ঞেস করলাম, আর কখনো মন্ত্র জপ করে তাকে আহ্বান করেননি কেন? বাপ রে, কি ছেলে খেলা! মারা যাব শেষে, অন্য নারী জীবনে এলে তিনি দেখা দেবেন, সে চেষ্টা কখনো করিনি। সে কতকাল হয়ে গেল, সে কি আজকের কথা? আচ্ছা, এখন আর তাকে দেখতে ইচ্ছে হয় না? বৃদ্ধ তারানাথ উৎসাহে উত্তেজনায় বুকে বালিশ দিয়ে খাড়া হয়ে উঠে বসল। ইচ্ছে হয় না কে বলেছে? বললাম তো, ওই 3 মাসই বেঁচে ছিলাম। দেবী এসেছিলেন মানুষ হয়ে, এদিকে ষড়ৈশ্বর্যশালিনী শক্তিরূপিণী যোগিনী, তেজে কাছে ঘেঁষা যায় না, অথচ কি মানবী হয়ে যেতেন। যখন ধরা দিতে নামায়, প্রিয়ার মতো আসতেন কাছে, অমনি মিষ্টি, অমনি ঠোঁট ফুলিয়ে মাঝে মাঝে অভিমান। বরাকর নদীর ধার, রাতের পর রাত তার মধুর হাসিতে জ্যোৎস্নার মতো উজ্জ্বল হয়ে উঠত। এক এক সময় মনে হতো তিনি সত্যি মানুষই হবেন। বিদায় নিয়ে যাওয়ার রাতটিতে বললেন, নদী তীরের এই 3 মাসের জীবন আমিও কি ভুলবো ভেবেছ? আমাদের পক্ষেও এ সুলভ নয়। ভেবো না আমরা খুব সুখী। আমাদের মতন সঙ্গীহারা, বন্ধুহারা জীব কোথায় আছে? প্রেমের কাঙাল আমরাও। কতদিন পরে একজন মানুষ আমাদের সত্যিকার চায়, তার জন্যে আমাদের মন সর্বদা তৃষিত হয়ে থাকে। কিন্তু কিন্তু তাই বলে নিজেকে সহজলভ্য করতে পারি নে। আগ্রহ করে যে না চায় তার কাছে যাই নে, সে আমার প্রেমের মূল্য দেবে না, নিজেও আনন্দ পাবে না, যা কিনা পাওয়া যায় বহু চাওয়ার পরে। কিন্তু আমাদের অদৃষ্ট লিপি কোথাও চিরদিন থাকতে পারি না। কি না কি ঘটে যায়, ছেড়ে চলে যেতে হয় অনিচ্ছা সত্ত্বেও। কজন আমাদের ডাকে, কজন বিশ্বাস করে। সুখী ভেবো না আমাকেও। বললাম, এত যদি সুখের ব্যাপার, তবে আপনি ভয়ঙ্কর বলছিলেন কেন আগে? ব্যাপার ভয়ঙ্কর এই জন্যই যে আমার সারা জীবনটা মাটি হয়ে গেল ওই 3 মাসের সুখ ভোগে। কোনো দিকে মন দিতে পারিনে। মধ্যে তো দিন কত উন্মাদ হয়েই গিয়েছিলাম বিয়ের পরেও। তারপর সেরে সামলে উঠে এই জ্যোতিষের ব্যবসা আরম্ভ করি। যা হয় একরকম, সেও দেবীর দয়া। তিনি বলেছিলেন জীবনে কখনো অন্য কষ্টে পড়তে হবে না, পড়তে কখনোই হয়নি, কিন্তু ওতেই কি আর আনন্দ দেয় জীবন? তারানাথ গল্প শেষ করে বাড়ির ভেতরে যাওয়ার জন্য উঠল। আমিও তারানাথের বাড়ি থেকে বেরিয়ে ধর্মতলার মোড়ে এলাম। এই অদ্ভুত অবাস্তব জগৎ থেকে 20 শতাব্দীর বাস্তব সভ্যতার জগতে এসে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। যতক্ষণ তারানাথ গল্প বলছিল, ততক্ষণ ওর চোখ মুখের ভাবে ও গলার স্বরে সত্যতা সম্বন্ধে অবিশ্বাস জাগেনি। কিন্তু ট্রামে উঠেই মনে হলো, কি মনে হলো তার নাই বা বললাম। সানডে সাসপেন্সে আজ শুনলেন তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প মধুসুন্দরী দেবীর আবির্ভাব। রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গল্প পাঠে ও তারানাথ তান্ত্রিকের ভূমিকায় দীপ, সাধুর ভূমিকায় শঙ্করী প্রসাদ মিত্র, মধুসুন্দরী দেবীর চরিত্রে দেবী, চারি চিত্রাঙ্গী, গ্রাম্য মহিলা ইভানা, গায়ের লোক অরিজিৎ, গল্পের কথক অগ্নি এবং গল্পের সূত্রধার আমি ইন্দ্রাণী। ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত রুদ্ররূপ বন্দ্যোপাধ্যায়। প্রচার অলঙ্করণ অভিনন্দন বন্দ্যোপাধ্যায়, নান্দনিক স্টুডিওস। কার্যনির্বাহী প্রযোজনা অরুণিমা দে। শব্দগ্রহণ ও পর্ব পরিচালনা ইন্দ্রাণী।
বিশেষ সহযোগিতায় অগ্নি, দেবার্ঘ্য এবং অভিজ্ঞান। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। শেষ হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প মধুসুন্দরী দেবীর আবির্ভাব। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স। মির্চি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা।